আমাদের প্রথম টপিক হচ্ছে তড়িৎ রসায়নের মধ্যে প্রথম টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য কোষ বলতে আমরা কি বুঝি? তড়িৎ বিশ্লেষ্য কোষ পড়তে বুঝতে হবে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। তড়িৎ বিশ্লেষ্য যে কিনা গলিত কিংবা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। তড়িৎ বিশ্লেষ্য কি? যে সকল পদার্থ গলিত কিংবা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো কারা করবে এটা? তারা হচ্ছে আয়নিক যৌগ হতে হবে, আয়নিক হতে হবে, অথবা পোলার সমযোজী হতে হবে। হয় আয়নিক হতে হবে অথবা পোলার সমযোজী। বিশুদ্ধ সমযোজী হলে হবে না, পোলার সমযোজী যৌগ হতে হবে। পোলার সমযোজী সেই জিনিস যেখানে তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকে, যেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে এবং পানিতে দ্রবীভূত হতে পারে কিংবা রেগুলার কোনো দ্রাবকে দ্রবীভূত হতে পারে। আচ্ছা, তো এই কথার জের ধরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী, আর হচ্ছে তোমার হচ্ছে কুপরিবাহী। ঠিক আছে, আমাদের পরিবাহীর মধ্যে আসলে আমরা যদি তিনটা শ্রেণী বিভাগ করি, একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে কুপরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী। সুপরিবাহী সুপরিবাহী হচ্ছে দুই প্রকার। সুপরিবাহী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। সুপরিবাহী যার মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সুন্দরভাবে পাস করতে পারে, যার মধ্যে দিয়ে চার্জের আদান প্রদান হতে পারে, বিদ্যুৎ খুব সহজে পরিবহন হতে পারে, তাদেরকে আমরা সুপরিবাহী বলে থাকি। সুপরিবাহী একটা হচ্ছে ইলেকট্রনীয় আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। ভাইয়া, ইলেকট্রনীয় পরিবাহী কোনটা? সকল ধাতু। ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে সকল ধাতু। সকল ধাতু, ঠিক আছে, সকল ধাতু এক্সামের মধ্যে পড়ে। নিচের কোনটি ইলেকট্রনীয় পরিবাহী? আনসার কপার, আনসার লোহার তার, আনসার ম্যাঙ্গানিজ। ঠিক আছে, ওকে। এবার আসতেছি আমাদের সুপরিবাহীর মধ্যে যে শ্রেণী বিভাগটার কথা আমরা বলতেছিলাম, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ইম্পর্টেন্ট এমসিকিউ। তড়িৎ বিশ্লেষ্যকে দুই ভাগে ভাগ করা যায়। তড়িৎ বিশ্লেষ্য দুই প্রকার, একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে মৃদু। একটা হচ্ছে তীব্র, একটা হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ভাইয়া, তীব্র কোনটা মৃদু কোনটা? একটা কথা প্রথমে বলছি, তড়িৎ বিশ্লেষ্য তারাই যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। এখন উদাহরণে আমি ইন জেনারেল একটা উদাহরণ দিয়ে ফেলছিলাম, সকল আয়নিক যৌগ, সকল পোলার সমযোজী যৌগ, এটা হচ্ছে ইন জেনারেল বলছি। এখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য তারাই যারা হচ্ছে আয়নিক, তারা সবাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আয়নিক যৌগ আমরা জানি সম্পূর্ণ আয়নিত হতে পারে বা দ্রবীভূত হতে পারে। আর হচ্ছে যারা তীব্র অ্যাসিড আছে তারা সবাই, আর যারা তীব্র ক্ষার আছে তারা সবাই। তাহলে আমরা আমাদের এখানে কোন কোন চ্যাপ্টারের কনসেপ্ট লাগতেছে? রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের কনসেপ্ট লাগতেছে অম্ল ক্ষারের, আর আয়নিক সমযোজীর কনসেপ্ট লাগতেছে অধ্যায় 3-এর। আচ্ছা, আয়নিক তোমরা দেখেও চিনতে পারবা কোনটা আয়নিক। তীব্র অ্যাসিড কোনগুলো? যেগুলো সম্পূর্ণ আয়নিত হতে পারে। অজৈব অ্যাসিড যেগুলো সালফিউরিক, নাইট্রিক, ফসফরিক। রেগুলার যে অ্যাসিড গুলোর সঙ্গে আমরা খুব পরিচিত। তীব্র ক্ষার কোনগুলো? সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেগুলো আমরা খুবই খুবই পরিচিত। আচ্ছা, তাহলে তীব্র যত যত আমাদের প্রশ্ন আসবে তীব্রগুলো আমরা পারবো। লাগবে হচ্ছে মৃদুদেরকে চেনা। মৃদু কারা? মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যারা পোলার সমযোজী যৌগ, তারা। কারণ ওরা কিন্তু 100% আয়নিত হবে না। আমি যদি তোমাকে বলি যে ইথানোয়িক অ্যাসিড, তোমরা ভালো করেই জানো ইথানোয়িক অ্যাসিড সম্পূর্ণ আয়নিত হয় না। ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড ওই অ্যাসিড যা সম্পূর্ণ আয়নিত হয় না, কারণ তার এই অংশটা হচ্ছে অপোলার। CH3C, এই যে CH3 অংশটা আছে, C ডবল ও মাইনাস, তার হচ্ছে কিছুটা পোলার। কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ধনটা তো বিশুদ্ধ সমযোজী বন্ধন। কার্বন অক্সিজেন বন্ধনের মধ্যে না হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, কিন্তু কার্বন হাইড্রোজেনের মধ্যে কিন্তু আহামরি কোনো পার্থক্য নাই। তাহলে এগুলো পরিপূর্ণভাবে আয়নিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সোডিয়াম ক্লোরাইড পুরোপুরি আয়নিত হতে পারে, কিন্তু মিথানোয়িক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড না। একইভাবে আমার যদি জৈব ক্ষার বলি, মনে করো মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিনকে যদি বড় জোর তুমি পানিতে দাও, অনেক কষ্টে এই মুক্ত জোর দিয়ে প্রোটন রিসিভ করে সে মিথাইল অ্যামিন আয়ন, যেটা মিথাইল অ্যামোনিয়াম আয়ন যেটা, সেটা তৈরি করতে পারে। খুবই দুর্বল অবস্থা। ঠিক আছে, তাহলে এরা সবাই কি? এরা সবাই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে। আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষণ এক্সাম্পলে একটা জিনিসের সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে আহ আমাদেরকে যখন মাঝে মাঝে এমন কিছু দিয়ে দেয় যেটা আসলে কি আহ পোলার সমযোজী না বিশুদ্ধ সমযোজী আমরা বুঝতে পারি না। তো কোনটা পোলার সমযোজী আর কোনটা বিশুদ্ধ সমযোজী সেটা তুমি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে আর সংকর আয়ন দিয়ে বুঝতে পারবা। তো এটা আপাতত তোমাদের এখন হয়তোবা তোমাদের পরিপূর্ণ কনসেপ্ট এটা ক্লিয়ার করতে পারবো না। ওইটার জন্য আলাদা একটা আমার ভিডিও আছে, সেটা আমি হয়তোবা দিয়ে দিব যে কিভাবে পোলার এবং অপোলার সহজে চেনা যায়। ঠিক আছে, ওকে। আপাতত আমরা সুপরিবাহী বুঝলাম। এরপর আমরা বলবো হচ্ছে অপরিবাহী। অপরিবাহী মানে এই চ্যাপ্টারে অপরিবাহী নিয়ে তো আমার কোনো কাজ নাই। কেন কাজ নাই? আমি পড়তেছি তড়িৎ রসায়ন, কেমিস্ট্রির সাথে ইলেকট্রিসিটি সম্পর্ক জেনারেট করব আমি।
ঠিক আছে, অপরিবাহী নিয়ে আমার কোনো কাজ নাই। কাঠ, কাঁচ, রাবার, কাঠ, কাঁচ, রাবার এগুলো হচ্ছে অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী, এদের মধ্যে দিয়ে আমার ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। আচ্ছা, কুপরিবাহী এইটা লাগে হচ্ছে আমাদের এইচএসসির এমসিকিউ আর মেডিকেলের এমসিকিউর জন্য। কুপরিবাহী মানে হচ্ছে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করবে নো ডাউট, কিন্তু বিদ্যুৎ পরিবহনটা একেবারে তীব্র হবে না, ধাতুর মতো যে তীব্র বিদ্যুৎ পরিবহন করবে সেটাও কিন্তু না। ঠিক আছে, এই অপশনটাতে স্টুডেন্টরা অনেক বড় একটা ভুল করে, সেটা হচ্ছে অপশনের মধ্যে থাকবে বিশুদ্ধ পানি, কিন্তু স্টুডেন্টরা বহুপদী সমাপ্তি সূচকে এটা দাগাতে চায় না। তারা ভাবে, ছোটবেলা থেকে শুনে আসতেছি যে শরীরে পানি আছে এজন্যই মানুষ বিদ্যুৎ স্পষ্ট হয়, তাহলে কেন আমরা বলবো যে ও কুপরিবাহী? না রে বাবা, এটাকে কুপরিবাহী বলতে হবে, কারণ বিশুদ্ধ পানি মানে ওই পানি যার মধ্যে শুধু H+ আর OH- আয়ন আছে। ঠিক আছে, আমরা যে শরীরে বিদ্যুৎ স্পষ্ট হই, আমাদের শরীরে মিনারেল ওয়াটার আছে, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন থাকে। আমাদের শরীরে তো আর ডিস্টিল ওয়াটার নাই। ডিস্টিল ওয়াটার মানে ল্যাবরেটরি ওয়াটার, যে পানিতে শুধুমাত্র H+ বা OH- ছাড়া আর কিছু থাকে না, তাকে বলে বিশুদ্ধ বা পাতিত পানি। বিশুদ্ধ বা পাতিত পানি হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী, অর্থাৎ অত্যন্ত ভালোভাবে বিদ্যুৎ তারা পরিবহন করে না। এর কারণ হচ্ছে পানির যে তিনটে স্টেট আছে, এর মধ্যে পানির সবচেয়ে পছন্দের স্টেট হচ্ছে লিকুইড। পানি সবসময় লিকুইড আকারে থাকতে চায়, পানি খুব অল্পই আয়নিত হয়, খুব অল্প। তোমরা কি এই মানটা বলতে পারবা 1 মোল পানি থেকে কত মোল করে বা কত মোলার করে প্রোটন আর OH- পাওয়া যায়? সবাই পারো কিন্তু এখানে ভাইয়া, সবাই পারো। একটু কমেন্টে লেখা যাবে কি যে 1 মোল পানি থেকে H+ আর OH- পাওয়া যায় কতটুক? 1 মোল পানি থেকে H+ আর OH- কত করে পাওয়া যায়? 1 মোল পানি থেকে H+ আর OH- পাওয়া যায় 10⁻7 মোলার করে। কত করে ভাইয়া? 10⁻7 মোলারিটি। অর্থাৎ পরিমাণটা অত্যন্ত কম। 1 × 10⁻7 বা 10⁻7, তোমার মনে আছে পিএইচ স্কেল বানানোর সময় কিন্তু এটা তোমরা দেখছিলা। ওকে, তাহলে পানির কিন্তু পছন্দের স্টেট হচ্ছে লিকুইড। 10⁻7 কি অত্যন্ত অল্প আয়নিত হওয়া না? অত্যন্ত অল্প, 0.00 এরকম করে 6টা শূন্য 1। ঠিক আছে না? ওকে, এই হচ্ছে আমাদের এমসিকিউ, প্রবাবল যে সকল এমসিকিউ এখান থেকে আসবে এইগুলো হচ্ছে সেগুলো। আচ্ছা, আরেকটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে গ্রাফাইট। এই মানে যেটা কুপরিবাহীর মধ্যে আরেকটা অপশন আছে আমাদের, হচ্ছে গ্রাফাইট। তোমরা জানো পৃথিবীতে কার্বনকে দুইটা ভাগে ভাগ পাওয়া যায়, গ্রাফাইট আকারে কার্বনকে পেতে পারো, কিংবা ডায়মন্ড আকারে পাইতে পারো, কিংবা আসলে পারবা। আহ, যদি ইম্পর্টেন্স বলো, গ্রাফাইট অথবা বিশুদ্ধ পানি এটাই দিবে। অথবা নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু খোঁজার জন্য তুমি খুঁজে বের করবা অপশনে কোনো দুর্বল জৈব মানে জৈব অ্যাসিড বা ক্ষার আছে কি না, এটাই তুমি অপশনে খুঁজে বের করার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে। এবার আমরা পরিবাহী চিনলাম, চলো আমরা এবার দেখি তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে। তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে, আহ আমি একটু প্রথমে বলে ফেলি, ক্লাস 9-10-এ যা যা পড়ছো সে পড়াগুলোরই 50% রিপিট থাকবে, তবে 9-10-এর বইতে ম্যাথামেটিক্স গুলা ছিল না, এখন নির্দিষ্ট কিছু থিওরি এবং নির্দিষ্ট কিছু ম্যাথ আছে, এটাই হচ্ছে 9-10-এর বইয়ের সাথে এই চ্যাপ্টারের পার্থক্য। আচ্ছা, তো এখানে আমরা কি পড়ে থাকি? এখানে যেটা পড়ে থাকি সেটা হচ্ছে, যে কোষে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় যে কোষে, তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। যে কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় তাকে বলা হয় কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ। একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ বানানোর জন্য আমার একটা বড় সেটআপ লাগবে। একটা পাত্র নিতে হবে, এই পাত্রের মধ্যে দুইটা পরিবাহী দণ্ড নিতে হবে, দুইটা পরিবাহী দণ্ডকে একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করতে হবে। আর এই ব্যাটারির ভিতর আমরা এই ভিতরের মধ্যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য নিতে হবে। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? যে বস্তু কঠিন পদার্থ, অর্থাৎ কঠিন অবস্থায় যখন থেকে গলবে, হয় গলিত অবস্থা অথবা আয়নিত অবস্থা, দ্রবীভূত অবস্থা, এই দুইটা অবস্থায় সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো আমরা প্রথমে এখানে নিলাম, আমরা একদম প্রথম এক্সাম্পল হিসেবে এখানে নিলাম হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড।
কি নিছি আমরা ভাইয়া? গলিত সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড নেওয়া মানে এখানে সোডিয়াম ক্লোরাইডকে গলায় ফেলছি, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আছে। ওকে, এখন আমরা যখন ব্যাটারিটা অন করে দিলাম, ব্যাটারির ধনাত্মক যে উৎসটা, এই ধনাত্মক উৎস দ্বারা, ধনাত্মক প্রান্ত দ্বারা কে আকৃষ্ট হবে? ভিতরে ঋণাত্মক আয়নটা। ঋণাত্মক আয়ন তার কাছে যাবে। সাপোজ এট এ টাইম দুইজন ক্লোরাইড গেল, দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে কিসে পরিণত হবে? ক্লোরিন গ্যাসে পরিণত হবে। দুইটা ক্লোরাইড দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, কিসে পরিণত হলো? ক্লোরিন গ্যাস। তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি এখানে ওই ক্লোরিন থেকে একটা ইলেকট্রন কেন সরায়া দেখাইলেন না? দেখো ভাইয়া, তোমরা ভালো করেই জানো ক্লোরিনের ন্যাচারাল স্টেট হচ্ছে Cl2। ক্লোরিন অলওয়েজ জোড়ায় জোড়ায় থাকে, সে দ্বিপরমাণুক। ওকে না? ঠিক আছে, এই জন্য আমরা দুই দিয়ে আগে ব্যালেন্স করে ফেলছি। আচ্ছা, এরপরে আমরা যদি এইদিকে তাকাই, এটা ঋণাত্মক চার্জে চার্জিত, যেহেতু দ্রবণে এখন দুইটা ইলেকট্রন বা এই পাত্রের ভিতরে দুইটা ইলেকট্রন ছাড়া হয়েছে মাত্র, দুইটা সোডিয়াম আয়ন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। ঠিক আছে, কি শিখতে পারলাম আমরা? আমরা কারেন্টের কানেকশন দিছিলাম, ব্যাটারির কানেকশন দিছিলাম, ভেতরের থেকে আমরা ক্লোরিন গ্যাস আর সোডিয়াম ধাতু উৎপন্ন করতে পারলাম। তোমার একটা ইন্ডাস্ট্রি আছে, তুমি পানি বিশোধন ইন্ডাস্ট্রি, বিশোধন করতে তোমার ব্লিচিং পাউডার বা ক্লোরিন লাগে। তুমি সমুদ্র থেকে লবণ আহরণ করবা, নিজের ক্লোরিন গ্যাস নিজে বানায় নিবা তোমার চেম্বারে। তাহলে যে কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় তাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে একটা কথা আছে, এতক্ষণ পড়িয়ে ফেললাম কিন্তু আমি কিন্তু একবারও বললাম না এদের নাম, এদেরকে বলছি পরিবাহী দণ্ড। আমি জানি তোমাদের মুখের একদম এসে গেছে নামটা অ্যানোড ক্যাথোড, বাট আমি নামটা কেন বলি নাই এখন বলবো। তোমাদের কিছু একটা সংজ্ঞা পড়ানো হয় যে ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলে। জিরো, ডবল জিরো দিবে তোমাকে। তড়িৎদ্বারটা ধনাত্মক বা ঋণাত্মক না, তড়িৎদ্বার একটা পরমাণু, নিরপেক্ষ একটা ধাতব বস্তু। সে হতে পারে সে গ্রাফাইট, হতে পারে সে আয়রনের রড, হতে পারে সে কপারের রড। সে নিজে নিরপেক্ষ, তাকে চার্জ দেওয়া হয়, চার্জিত করা হয়। ধনাত্মক এটা কথাটা বলা ঠিক না। যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে অ্যানোড বলে, যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে ক্যাথোড বলে। মনে থাকবে, তড়িৎ বিশ্লেষণ কালে যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড বলে, যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড বলে। অলরাইট। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের কি জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। 2 মার্কের অনুধাবন প্রশ্ন। কি করবা? চিত্রটা আঁকবা, তড়িৎ বিশ্লেষক কোষের সংজ্ঞা লিখবা, একটা উদাহরণ দিয়ে লিখে দিবা। ক্লিয়ার? 2 মার্ক পেলা। ঠিক আছে, ওকে। যারা নিউ, আমি আগেই বলতেছি আমার পড়ানোর প্যাটার্নই হচ্ছে কোশ্চেন এন্ড আনসার। কোশ্চেন করবা, আনসার বের হয়ে যাবে, টপিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন তুমি বললে যে ভাই আমি একটু নতুন কিছু দিতে চাচ্ছি এখানে, আমি সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ ব্যবহার করতে চাচ্ছি এখানের মধ্যে। এটা হবে আমাদের KH2, এটা হবে আমাদের KH2, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। ঠিক আছে, জলীয় দ্রবণ নেওয়া মানে আমরা সোডিয়াম ক্লোরাইডের KH2 হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ। কিরকম জলীয় দ্রবণ? লঘু। আচ্ছা, লঘু জলীয় দ্রবণের কথা যদি বলি, লঘু বলতে ভাই কতটুকু লঘু বোঝায়? তড়িৎ বিশ্লেষক কোষে লঘু বলতে লেস দেন ইকুয়াল টু 10⁻1 মোলার। ঠিক আছে, 0.1 মোলারের সমপরিমাণ। মানে তড়িৎ বিশ্লেষণের যে কাজগুলো এগুলো বিজ্ঞানী ফ্যারাডে করছেন। তো বিজ্ঞানী ফ্যারাডে বলে দিচ্ছেন যে লঘু দ্রবণ বলতে আমি এটাই বুঝে নিব, এটা 0.1 মোলারিটি ঘনমাত্রা হবে, মানে ডেসিমোলার ঘনমাত্রা কিংবা তার থেকে কম। ডেসিমোলার বা তার থেকে কম, ডেসিমোলার মানে 0.1 মোলারিটি ঘনমাত্রা। আচ্ছা, তো KH2 তে আমি এখানে আগের মতোই প্রিভিয়াসলি অ্যানোড বসাচ্ছি, ক্যাথোড বসাচ্ছি, যেভাবে যেভাবে ব্যাটারি দেওয়ার সবই দিচ্ছি, প্লাস দিচ্ছি, মাইনাস দিচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে যখন এইখানে এটা সেটআপ দেওয়া হলো, ডুবানো হলো, এখন তো একটা কম্পিটিশন চলে আসবে স্বাভাবিকভাবেই। তোমার আমার দুইজনের মনে প্রশ্ন আসতেছে যে ভাইয়া কে যাবে এখানে? অ্যানায়ন যায় কোথায়? অ্যানোডে। অ্যানায়ন যায় কোথায়? অ্যানোডে। ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোডে। অ্যানায়ন ইলেকট্রন ত্যাগ করবে, এ কারণে যাবে হচ্ছে অ্যানোডে। ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে, এজন্য যাবে হচ্ছে ক্যাথোডের দিকে। ওকে, প্রশ্ন হচ্ছে যে এখন কে যাবে? দেখো ভাইয়া, প্রত্যেকটা আয়নের একটা মুভমেন্ট আছে। যেমন একটা পরাগ রেণুকে যদি পানিতে ফালিয়ে দাও, পরাগ রেণুটা এদিক সেদিক ছোটা শুরু করে, একে বলা হয় হচ্ছে ব্রাউনীয় গতি। প্রত্যেকটা আয়নের একটা স্পিড আছে না ভাইয়া? তুমি যখন চিনিটা পানিতে গুলাও, কিংবা তুমি যখন লবণটা গুলাও, বিট লবণ পানিতে গুলাতে পারো, আবার খাবার লবণও পানিতে গুলাতে পারো।
একটাতে দেখা যায় অনেকক্ষণ নাড়ানো লাগতেছে, একটাতে নাড়ানোই লাগে না, অতি সহজে গুলে গেছে। কেন নাড়ানো লাগে না? তার স্পিড আগে থেকেই ভালো। ঠিক আছে, তো স্পিডের উপর ভিত্তি করে অ্যানায়ন এবং ক্যাটায়নের একটা সিরিজ সাজানো হয়েছে স্পিডের উপর ভিত্তি করে। তো অ্যানায়ন জগতে সবচেয়ে বেশি স্পিড হচ্ছে OH মাইনাসের। প্রশ্ন হচ্ছে ভাইয়া মুখস্থ করা লাগবে কি? আচ্ছা, একটু কষ্ট করে তো একটু তো মুখস্থ করাই লাগবে। পুরো তড়িৎ রাসায়নিক কোষে কয়েকটা জিনিস একটু মুখস্থ রাখতে হবে। সবচেয়ে আমরা যদি একটা লিখে ফেলি, নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আর OH মাইনাস। উপর থেকে নিচে হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি, উপর থেকে নিচে কি আয়নের গতিশীলতা বা সক্রিয়তা বৃদ্ধি, অর্থাৎ OH মাইনাসের স্পিড হচ্ছে অ্যানায়ন জগতে সবচেয়ে বেস্ট। তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া মাত্র 6টা উদাহরণ দেখাইছেন, কত কত অ্যানায়ন আছে, পড়া লাগবে না? না, পড়া লাগবে না। কেন লাগবে না? এনসিডিবি কর্তৃক অনুমোদিত যত বই আছে এর মধ্যে এই 7টা উদাহরণের বাইরে অন্য কিছু নাই। সো রিল্যাক্স, অন্য কিছু পড়া লাগবে না। ঠিক আছে, হ্যাঁ আরেকটু আছে, ফ্লোরাইডটা সবচেয়ে উপরে দিতে পারো, ফ্লোরাইড, নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, OH মাইনাস। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড নিছি, আমাদের পাত্রে আছে ক্লোরাইড, আমাদের পাত্রে আছে OH মাইনাস। কার স্পিড বেশি ভাইয়া? OH মাইনাসের স্পিডটা বেশি। ঠিক আছে, OH মাইনাসের স্পিডটা বেশি, সুতরাং অ্যানোডে সেই আগে যাবে। তাহলে অ্যানোডে কার জারণ হবে ভাইয়া? OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করে, OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করে তোমার জারণ ঘটানোর চেষ্টা করবে। তো কি তৈরি হবে ভাইয়া? আমরা একটু ব্যালেন্স করে দিই। প্রত্যেক ক্ষেত্রে যদি 2টা হাইড্রক্সিল আয়ন থাকে, 2টা হাইড্রক্সিল আয়ন থেকে 2টা ইলেকট্রন সরে গেলে থাকে হচ্ছে আমাদের হাফ মোল অক্সিজেন গ্যাস আর 1 মোল পানি। এই বিক্রিয়াটা যাদের একটু কঠিন মনে হচ্ছে তাদেরকে একটু সহজ করে দিই, তাহলে মনে থাকবে আর কি। ওকে, OH মাইনাসটা কার উপরে? অক্সিজেনের উপর মাইনাসটা, ঠিক আছে না? ওকে, ও মাইনাস থেকে একটা ইলেকট্রন সরানো মানে কি? তাকে ও বানানো না, ও শুধু ও বলে কি অক্সিজেনের অস্তিত্ব আছে নাকি অক্সিজেনের আসল অস্তিত্ব O2 তে? নিশ্চয়ই O2 তে। তাহলে আমরা যদি 2 দিই, 2টা OH মাইনাস দিই, 2টা OH মাইনাস, তাহলে OH মাইনাস এক পিস থেকে আমি ইলেকট্রন সরাচ্ছি ও হচ্ছে, 2 পেজ থেকে 2টা ইলেকট্রন সরাচ্ছি O2 হচ্ছে। ঠিক আছে না? ওকে, এখন এই হাইড্রোজেন, যেটা হাইড্রোজেন থেকে কি ইলেকট্রন সরাতে পারবা? পারবা না। হাইড্রোজেন কোন আকারে থাকবে? H প্লাস আকারে থাকবে। তাহলে একটা H প্লাস আর একটা OH মাইনাস মিলে যদি পানি লিখি, তাহলে আমি 2টা OH মাইনাস থেকে অক্সিজেন কয়টা দিতে পারি? অক্সিজেন গ্যাস আধা মোল অক্সিজেন গ্যাস। ঠিক আছে, তাহলে 2টা OH মাইনাস আছে আমার, একটা OH মাইনাস থেকে ইলেকট্রন সরাইলাম, সে হয়ে গেল অক্সিজেন গ্যাস। আর একটা OH মাইনাস আর ওই প্রোটনটা মিলে কি তৈরি হলো? প্রোটনটা মিলে তৈরি হলো হচ্ছে পানি। লাস্ট আরেকবার রিপিট করতেছি ভাইয়া, চাচ্ছি না যে কখনো এটা মুখস্থ থাকা লাগুক। 2টা OH মাইনাস নিছি হাতে, একটা OH মাইনাস আছে আর একটা OH মাইনাস আছে। আমি এই OH মাইনাসটা থেকে ইলেকট্রন সরাইতে চাই। যদি ইলেকট্রনটা সরানো যায় তাহলে সে O দিবে, কিন্তু অক্সিজেনের অরিজিনাল স্টেট কি? O2 না? O2, তাহলে হাফ O2 লেখো, লিখছো? আচ্ছা, আর হাইড্রোজেনের কাছে হাইড্রোজেন আর কি থেকে যায়? H প্লাস থেকে যায় না? O মাইনাস যদি চলে যায় আর কি থাকে এখানে? H প্লাস। H প্লাস আর ওই OH মাইনাসটা মিলে কি তৈরি করবে? পানি। ওকে, তাহলে হাফ O2 প্লাস H2O। এটা যেন কোনোদিন মুখস্থ করতে না লাগে, ঠান্ডা মাথায় দেখে নিলা এটা। আচ্ছা, এবার ক্যাটায়নের পালা। তোমাদের পাত্রটা কথা মনে আছে কিনা? সোডিয়াম আয়ন ছিল, ক্লোরাইড আয়ন ছিল, H প্লাস ছিল, OH মাইনাস ছিল। একটা কম্পিটিশন হয়েছে, কম্পিটিশনে উইন করছে কে? হাইড্রক্সিল আয়ন। হাইড্রক্সিল আয়ন অ্যানোডে গিয়ে অক্সিজেন গ্যাস দিয়ে দিছে, তুমি অ্যানোড থেকে অক্সিজেন গ্যাস পেয়ে গেছো, সাপ্লাই পেয়ে গেছো। ক্লোরাইডটা যাইতে পারে না, যাওয়ার আগে OH মাইনাস চলে গেছে। এবার ক্যাটায়নের দিকে তাকাও। আচ্ছা, ক্যাটায়ন রাজ্যে অনেক ক্যাটায়ন আছে। এখন এত ক্যাটায়ন, এটার সিরিজ মুখস্থ করা নিশ্চয়ই টাফ হবে। চলো আমরা একটা কাজ করি, প্রোটন থেকে বেশি স্পিড আছে এই 3জন বা 4জন যদি মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আর বাকিদের নিয়ে কষ্ট করতে হবে না। দেখো ভাইয়া, প্রোটনের স্পিড অনেক ভালো, কিন্তু প্রোটন থেকেও স্পিড আছে হচ্ছে কপার 2 প্লাস, সিলভার প্লাস, গোল্ড, প্লাটিনাম। এটা হচ্ছে ক্যাটায়ন রাজ্যের সিরিজ, উপর থেকে নিচে সক্রিয়তা বৃদ্ধি। তাহলে বুঝতেই পারতেছো, উপরে প্রোটনের উপরে যারা আছে সবাই প্রোটন থেকে, মানে সিরিজে যাদেরকে লিখিনি সারা সবাই প্রোটন থেকে পিছনে। আমাদের পাত্রে কি আছে? সোডিয়াম না? এই সিরিজে সোডিয়ামকে দেখতে পারতেছো? এই সিরিজে সোডিয়াম নাই। যেহেতু এই সিরিজে সোডিয়াম নাই, সুতরাং সোডিয়াম অবশ্যই প্রোটন থেকে স্পিড কম। কারণ প্রোটন থেকে যাদের স্পিড বেশি তাদেরকে তো লিখেই ফেলছি, কপার 2 প্লাস, সিলভার, গোল্ড এবং হচ্ছে প্লাটিনাম।
যদি উদাহরণে এরা থাকে তাহলে আমি বলবো কি কি হবে পরে বলবো, ধীরে ধীরে শিখো আগে। আচ্ছা, তাহলে অ্যানোডে জারণ শিখলাম, ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা কি হবে? ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা হবে হচ্ছে দুইটা প্রোটন ওই দুইটা ইলেকট্রন যেটা ছাড়া হয়েছে সেটা গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তাহলে তুমি সোডিয়াম ক্লোরাইডের থেকে কি পাইলা? সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয়েছিল। সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয়েছিল। আমি কি পাইলাম? OH মাইনাস গেল অ্যানোডে, আর প্রোটন গেল হচ্ছে আমার ক্যাথোডে। ও দিল অক্সিজেন গ্যাস, ও দিল হাইড্রোজেন গ্যাস। এই হচ্ছে আমার আউটপুট। এমসিকিউ প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন। অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন। এবার তোমাদেরকে কিছু প্রশ্ন দেখাই। দেখো, একবার মেডিকেল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো, কত চালাক তারা। দেখো, পটাশিয়াম নাইট্রেটের লঘু জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলো। লঘু জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলো। অ্যানোড ও ক্যাথোডে কি উৎপন্ন হবে? আনসারটা কি কেউ বলতে পারবা? অ্যানোড আর ক্যাথোডে কি উৎপন্ন হবে? পটাশিয়াম নাইট্রেটের লঘু জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলো, অ্যানোডে কি ক্যাথোডে কি? তোমরা একটু কোঅপারেট করো, এরপর আমি আনসারটা বলে দিব, না পারলে তো আমি আসি। সিরিজের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যানায়ন কে ছিল? OH মাইনাস। আর সিরিজের মধ্যে বেস্ট ক্যাটায়ন কাকে দেখছো? প্রোটন দেখছো, বাট এরপরে নিচে আবার কপার, সিলভার, প্লাটিনাম ছিল, কিন্তু পটাশিয়াম তো আর ছিল না। তাহলে ঘুরে ফিরে এখানেও কি হাইড্রোজেন আর অক্সিজেন। হাস্যকর কথা না? তুমি নিলা লবণের দ্রবণ কিন্তু পাইলা হাইড্রোজেন আর অক্সিজেন। কোশ্চেন ইজ ভাইয়া কেন নিব, কি দরকার? এটা হচ্ছে আমার কোশ্চেন, তাই না ভাইয়া? ওকে, তাহলে তোমাকে কনফিউজড করার জন্য দেখো পটাশিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরকম অনেক উদাহরণই দিবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড যাই দেখ না কেন, তুমি জাস্ট সিরিজটা চেক করবা, কারণ সিরিজের মধ্যে যেগুলো আছে সেগুলোর বাইরে থেকে যাবে না। আচ্ছা, এখন আমি তাহলে তোমাদের একটা খুব একটু ইন্টারনাল একটা বেসিক কোশ্চেন আমরা তাহলে জাজ করে ফেলি। দেখো ভাইয়া, 9-10 এর বইতে একটা কথা বলছিল, বিশুদ্ধ পানি যদি তুমি একটা পাত্রে নাও, নিয়ে তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করো, এই যে অ্যানোড আর ক্যাথোড, তড়িৎ বিশ্লেষণ করলে ইউ ক্যান গেট অক্সিজেন ইন দ্য অ্যানোড এন্ড হাইড্রোজেন ইন দ্য ক্যাথোড। ঠিক আছে না ভাইয়া? তুমি বাংলাদেশে তুমি বিভিন্ন হসপিটালে অক্সিজেন গ্যাস সাপ্লাই দেওয়া লাগবে তোমার, তাহলে অক্সিজেন যাবে অ্যানোডে, তুমি অক্সিজেন গ্যাস বিশুদ্ধ পানি থেকে তৈরি করতে পারো ল্যাবরেটরিতে। মাই কোশ্চেন ইজ, অর ইওর কোশ্চেন শুড বি, যে ভাইয়া যখন বিশুদ্ধ পানি থেকে অক্সিজেন পাই, হাইড্রোজেন পাই, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, এগুলো কেন নিচ্ছি, কেন ব্যবহার করতেছি? কেউ কি আমাকে আনসারটা দিতে পারবা? এক লাইনের আনসার ভাইয়া, দিতে পারলে খুশি হবো খুব। ঠিক আছে, বিশুদ্ধ পানি থেকে যখন অক্সিজেন পাওয়া যাচ্ছে, এগুলা কেন ব্যবহার করা লাগতেছে তাইলে, বা কেন ব্যবহার করলে লাভটা কি, আমার উপকারটা কোথায়? প্রীতম, ভেরি গুড ভাইয়া, এক্সিলেন্ট আনসার। ঠিক আছে, খুব দ্রুত আনসার করে ফেলছে প্রীতম। প্রীতম বলছে ইলেকট্রনের মুভমেন্ট একটু চালু হয়ে যাবে। দেখো ভাইয়া, আজকে একটা কথা বলছিলাম, পানি খুবই অলস, পানি আয়নিত হইতে চাই না। আচ্ছা, একটা কথা বলো দেখি, পানি থেকে যে মাত্র 10⁻⁷ করে যে মাত্র পাওয়া যায়, এখান থেকে কতটুকু বা অক্সিজেন গ্যাস আর পাবা? হইলো কিছু? আচ্ছা, তোমারে আমি যদি বলি 0.0000001 মোল অক্সিজেন গ্যাস, তোমার যে পরিমাণ খরচ যাবে এই পরিমাণ অক্সিজেন গ্যাসই তুমি তৈরি করতে পারবা না। তাহলে সোডিয়াম ক্লোরাইড বা আয়নিক লবণ ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে পানির আয়নীকরণ মাত্রাকে বাড়ায় দেওয়া। আয়নিক লবণ ব্যবহার করলে আয়নিক লবণের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে হলেও পানির বন্ধন ধীরে ধীরে বেশি হলেও ভাঙবে। আগে পানি অলস ছিল, পানিতে লবণ দিয়ে পানির অলসত্ব কাটায় নিছি আমরা। অর্থাৎ পানির আয়নীকরণ মাত্রা বৃদ্ধি করার জন্য পানিতে লবণ ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা হয়। পারবা প্রশ্ন আসলে যে নিচের কোন বৈশিষ্ট্যের কারণে লবণ ব্যবহার করা হয়? আনসার, পানির আয়নীকরণ বৃদ্ধি। ক্লিয়ার বা কনসেপ্টটা? কারণ তুমি তো আমাকে প্রশ্ন করতে যে ভাই, যাই নিতেছি, সোডিয়াম ক্লোরাইড নিলেও হাইড্রোজেন অক্সিজেন, KCl নিলেও হাইড্রোজেন অক্সিজেন, শুধু পানি নিলেও হাইড্রোজেন অক্সিজেন অ্যানোড ক্যাথোডে, আমার লাভ কি তাইলে? লাভ হচ্ছে এটাই, শুধু পানি নিয়ে তুমি যতটুকু না পাবা তার থেকে অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি পরিমাণ অক্সিজেন এবং হাইড্রোজেন তুমি প্রডিউস করতে পারবা যদি সাথে একটা লবণ নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। কয়টা কেস পড়ালাম? কেস মাত্র 2টা গেল, টোটাল 5টা কেস তড়িৎ বিশ্লেষণের। কেস 3,
আচ্ছা, এটা হচ্ছে গাঢ় দ্রবণের জন্য, গাঢ় দ্রবণের ক্ষেত্রে। একটু আগে কি বললাম? লঘু দ্রবণের ক্ষেত্রে। এখন কি বললাম? গাঢ় দ্রবণের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, গাঢ় বা সম্পৃক্ত জলীয় দ্রবণ নেওয়া হলো। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় বা সম্পৃক্ত জলীয় দ্রবণ নেওয়া হলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটার একটা নাম আছে, কেউ কি বলতে পারবা? 19 এর বইতে লেখা ছিল সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণকে কি বলে? ভেরি গুড জাকারিয়া, জাকারিয়া আনসার করছে হচ্ছে ব্রাইন। ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। তাহলে তোমাকে সৃজনশীল আসতে পারে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি ঘটে লিখো, বা একটা চিত্র দিয়ে বলতে পারে এই দ্রবণটিতে যদি ব্রাইন ব্যবহার করা যেত তাহলে কি কি উৎপন্ন হতে পারে ব্যাখ্যা করো। আচ্ছা, এখন আমরা একটা ব্যাখ্যায় চলে আসবো। দেখো ভাইয়া, পাত্রের মধ্যে আবারও আমাদের আগের মতো সোডিয়াম আয়ন, প্রোটন, ক্লোরাইড আয়ন আর OH মাইনাস সবকিছু আগের মতোই আছে ভাইয়া, সবকিছু আগের মতো। কিন্তু একটা পার্থক্য হয়ে গেছে, সে পার্থক্যটা হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বা সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কিন্তু অনেক বেশি এখন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা একটু আগে শিখছি যে OH মাইনাসের স্পিড বেশি, কিন্তু আগেরবার দ্রবণটা কি ছিল? লঘু দ্রবণ। যদি দ্রবণটা গাঢ় হয় তখন আর সক্রিয়তার সিরিজ প্রাধান্য পায় না, ঘনমাত্রার প্রভাব বা অ্যানায়নের ঘনমাত্রার প্রভাবটা পরিলক্ষিত হয়। আই রিপিট, যখন গাঢ় দ্রবণ ব্যবহার করা হয় তখন অ্যানায়নের ঘনমাত্রার প্রভাবটা পরিলক্ষিত হয়। অ্যানায়নের ঘনমাত্রা আমি তোমায় একটু সহজভাবে বলি। এটা একটা অ্যানোড, এই পাত্রের মধ্যে একটা OH মাইনাস আছে। যদি তুমি যে ক্লোরাইডটা নিবা, কতটুক নিবা বলো দেখি ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড 1 মোলার মানে কত? 58.5 গ্রাম না? 58.5 গ্রাম। আচ্ছা, ওই 4 থেকে 5 চামচ লবণ নিলেই 250 গ্রামের মতো ওজন কিন্তু এমনিই হয়ে যায়। ঠিক আছে, 200 গ্রাম ওজনের মতো হয়ে যায়। তাহলে 2 মোলারিটি বা 3 মোলারিটির নিচে তুমি নিচ্ছ না। একবার একটু চিন্তা করে দেখো ভাইয়া, OH মাইনাসের পরিমাণটা কত? বিশুদ্ধ পানিতে OH মাইনাসের পরিমাণ 10⁻⁷ মোলার, মানে 0.0000001 মোল। আর তুমি যাকে নিছো তার অবস্থাটা একবার চিন্তা করো দেখি, 2 মোলারিটি ক্লোরাইড আয়নটা। একবার মনে মনে ভেবে দেখো, একটা OH মাইনাসের বিপরীতে ক্লোরাইড আয়ন কয়টা আছে? অর্থাৎ এখানে ক্লোরাইড আয়ন হচ্ছে লিডার। ও বলবে ভাই তোর তো অনেক গতি, তাই না? ঠিক আছে, আমি এখানে তোকে ঘিরে ধরে রাখছি, পারলে আমার আস্তরণ ভেদ করে গিয়ে দেখা। তাহলে ক্লোরাইড আয়ন কি? এখানে ক্লোরাইড আয়ন হচ্ছে সন্ত্রাসী, দলবল নিয়ে আসছে, তুমি একলা। অর্থাৎ ক্লোরাইড আয়নের পরিমাণ এত বেশি, হোক না ভাই OH এর স্পিড ভালো, কিন্তু একজনের বিপরীতে যদি একটা শেল্টার তৈরি করে ফেলে ক্লোরাইড আয়ন, অনেক বেশি ক্লোরাইড আয়ন, 1:10 লাখ, 10 লক্ষ:1 রেশিওতে আছে, তাহলে লাভ আছে কোনো? OH মাইনাসের স্পিড দিয়ে লাভ নাই। অ্যানোডের কাছাকাছি কে থাকবে? ক্লোরাইড আয়নই থাকবে। তাহলে ঘনমাত্রা যদি গাঢ় হয়ে যায়, একটা দ্রবণ যখন সম্পৃক্ত হয়ে যায় বা গাঢ় হয়ে যায়, তখন কি বলবো আমরা তাকে? তখন আর সক্রিয়তা সিরিজ প্রাধান্য পায় না, অ্যানায়নের ঘনমাত্রা প্রাধান্য পায়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে অ্যানোডে কে যাবে এখন? এটা হচ্ছে কেস 3 আমাদের। অ্যানোডে ক্লোরাইড আয়ন যাবে। এখন ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে কি তৈরি করবে? ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। যারা সম্পৃক্ত, আমি আবার রিপিট করতেছি ভাইয়া, চিন্তা করো না, মনোযোগ শুধু আমার কথায় রাখো, স্ক্রিনে রাখো, তোমার পড়া এখানেই হয়ে যাবে 90%। একটু খেয়াল করো, কেস 3 ছিল যদি ঘনমাত্রা বাড়ানো হয়। আমি বলছি ঘনমাত্রা বাড়ানো বা সম্পৃক্ত দ্রবণ। ভাইয়া সম্পৃক্ত দ্রবণ কি? ভুলে গেছি, মনে করাই দিই। 1 গ্লাস পানি আছে, 1 চামচ লবণ দিলাম, গুলে গেল। দ্বিতীয় চামচ লবণ দিলাম, তাও গুলে গেল। তৃতীয় চামচ লবণ দেওয়ার সময় আর গুললো না, ওইটা তলানি পড়ে গেল। ওই যে হাইস্ট তুমি 2 চামচ লবণ গুলাইছো না, ওইটাকে বলে সম্পৃক্ত দ্রবণ। একটা দ্রবণ সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে তাকে হাইয়েস্ট কত চামচ, কত পরিমাণ দ্রবীভূত করা যায়। তার মানে সম্পৃক্ত দ্রবণে দ্রবের ঘনমাত্রা সর্বোচ্চ থাকে, সর্বোচ্চ থাকে। ঠিক আছে, ওকে। তাহলে এখন অ্যানোডে কে হবে? অ্যানোডে জারণ ঘটাবে ক্লোরাইড আয়ন, 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এটা হচ্ছে অ্যানোডের কাহিনী। OH মাইনাস আর পারলো না এই যাত্রায়, অ্যানায়নই চলে যাবে। ঠিক আছে, এবার আমরা যাব ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে বিজারণ, তোমাদের কাছ থেকে আমি একটু হিন্টস নিই। তোমাদের আইডিয়া কে বলে ক্যাথোডে কে জিতবে, প্রোটন না সোডিয়াম? কার যাওয়া উচিত ক্যাথোডে ইন এ জেনারেল সেন্স? যারা আনসার পারো তারা তো বলতেই পারো, যারা গেস করতেছো তারাও বলো, প্রোটন না সোডিয়াম, কার যাওয়া উচিত ক্যাথোডে কেস 3 তে?
তোমাদেরকে যে হিসাবটা পড়ানো হয়েছে এই হিসাবে কি সোডিয়াম যাওয়ার কথা না ভাইয়া? তুমি রাজি তো? আমিও রাজি ছিলাম সোডিয়াম যাওয়ার কথা, কিন্তু একটা কিন্তু আছে এখানে, ছোট্ট একটা কিন্তু। আচ্ছা, আমি তোমাকে একটু আগে একটা উদাহরণ দিলাম না, যে একজন OH মাইনাসের বিপরীতে অনেকগুলা ক্লোরাইড আয়নের নিউক্লিয়াস, যেটা ভেদ করে যাওয়া তার জন্য ইম্পসিবল। অর্থাৎ একজন আর ছিনতাইকারী 10 জন, মানুষ একজন, ছিনতাইকারী 10 জন। আচ্ছা, এবার ছিনতাইকারী 10 জন, কিন্তু যাকে ছিনতাই করতে আসছে সে পিঁপড়া। এখন কি বুঝলা? কথা বুঝতে পারছো? যাকে ছিনতাই করতে আসছে সে পিঁপড়া। এখন কি বুঝলা? ধরা যাবে না, তাই না? কষ্ট হয়ে যাবে, ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনো ভাবে চলে যাবে। আচ্ছা, দুইটা রিজন ভাইয়া সোডিয়াম এখানে না যাওয়ার, দুইটা রিজন। তোমাদের পিডিএফ এর সম্পূর্ণ ব্যাখ্যাটা আমি লিখে দিছি, এখন ক্লাসে একবার শুনবা, পিডিএফ এ আবার দেখবা, ঠিক আছে? আচ্ছা, ব্যাখ্যাটা শুনো ভাইয়া। আহ আমি অ্যানোড আর ক্যাথোড যে ব্যবহার করছি, এটা হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে আমার ক্যাথোড। ক্যাথোড তো একটা ধাতুই নিতে হয়েছে, তাই না ভাইয়া? ধাতু তো নিতে হয়েছে মাস্ট। সোডিয়াম সোডিয়াম তো নিবো না, আয়রন ধাতু, কপারের রড বা কিছু একটা নিছো, কোন একটা তার নিছো। হ্যাঁ, আচ্ছা, ধাতুর পৃষ্ঠতলে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ভাইয়া, ঠিক আছে? এই ছিদ্র মাত্র ওই 25 থেকে 50 পিকোমিটার সাইজের মধ্যে পড়ে। এইচ প্লাস এর যে সাইজ, হাইড্রোজেন তোমরা জানো প্রোটন সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাসার্ধ বিশিষ্ট একটা আয়ন বা অস্তিত্ব, যদি বলি একটা একটা অস্তিত্ব। তো ও যখন মানে ও বলে না যে দাওয়াত, মানে বিয়ে বাড়ির দাওয়াত পড়ছে, একদিন আগে গিয়ে বসে আছে, যখন তোমার সুইচ তুমি অনই করো নাই ব্যাটারির, এর আগেই দ্রবণের প্রোটন গুলো এর গায়ে অধিশোষিত হতে পারে। এটাকে বলে প্রোটনের ধাতুর পৃষ্ঠতলে অধিশোষণ ঘটা। তুমি যখন তোমার নিজের আঙ্গুলটাও এক গ্লাস পানিতে ডুবাও, খেয়াল করে দেখো, কখনো গ্লাসের পানিতে আঙ্গুল ডুবিয়ে দেখো, তোমার আঙ্গুলের চারপাশে একটা বুদবুদ তৈরি হয়েছে, ওই বুদবুদটা হাইড্রোজেন গ্যাসের ভায়া। তোমার শরীরে যে মুক্ত ইলেকট্রন আছে সেটা খাইতেই হাই প্রোটন চলে যায়। আরো একটা বড় উদাহরণ দেখা যায়, যখন কোক, পেপসি, 7 আপ আমরা যখন ঢালি, তখন সাইডে কিছু বুদবুদ দেখা যায়। কার্বন ডাই অক্সাইডের বুদবুদ গুলা উড়ে যায়, আর কিছু বুদবুদ রয়ে যায়, ওটা হচ্ছে হাইড্রোজেনের বুদবুদ। হাইড্রোজেন এতই ছোট, সবসময় ধাতুর পৃষ্ঠতলে শোষিত হয়ে থাকার চেষ্টা করে। অর্থাৎ যখনই তুমি ধাতু ঢুকাইছিলা, ও তো আগেই চলে গিয়ে বসে রয়েছে, তখনও তড়িৎ বিশ্লেষণ শুরুই করো নাই, কোনো চার্জই দাও নাই, ও আগে গিয়ে বসে আছে। এটা হচ্ছে রিজন নাম্বার 1। রিজন নাম্বার 2 হচ্ছে 153 পিকোমিটার হচ্ছে সোডিয়ামের সাইজ, আর 25 থেকে 50, মানে আমাদের এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে তোমার 53 এর মতো, সরি 43 এর মতো। এই পিকোমিটার যে সাইজ, এই সাইজ সে সোডিয়ামের আস্তরণ ভেদ করে এমনি চলে যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ প্রোটনকে কখনো রুখে রাখা যায় না, হি ইজ দ্য বস, ঠিক আছে? যদি প্রোটনের সাথে অন্য কেউ থাকে, প্রোটনকে রুখে দেওয়া যায় না, সবসময় প্রোটনে গিয়ে পৌঁছায়। দুইটা রিজন। প্রোটন ধাতুর পৃষ্ঠতলে শোষণ ঘটাতে পারে, কারণ কি? ধাতুর পৃষ্ঠতলে যে ছিদ্র থাকে না, কারণ ধাতুর মধ্যে ধাতু কেমনে থাকে? ধাতু বন্ধনে থাকে, একটা বন্ধন থেকে আরেকটা বন্ধনের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, ওইটা যত পিকোমিটার, প্রোটনের সাইজ তার থেকেও ছোট, ওইটা ভিতরে ঢুকে বসেই থাকে, ঠিক আছে? সো কিচ্ছু করার নেই রে বাবা। ক্যাথোডে কে বিক্রিয়া করবে? দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস আকারে পরিণত হবে। অ্যানোডে কি পাইছিলা? ক্লোরিন গ্যাস। ক্যাথোডে কি পাইছিলা? হাইড্রোজেন গ্যাস। আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, এই বিক্রিয়ায় উপজাত কি? উপজাত চিনো? যারা এই বিক্রিয়ায় অসহায়ের মতো বসেছিল তারাই উপজাত। এই বিক্রিয়ায় 4 জন ছিল, পাত্রে টোটাল 4 জন ছিল, সোডিয়াম, প্রোটন, OH আর ক্লোরাইড। ক্লোরাইড আর OH এর মধ্যে কে উইন করছে? ক্লোরাইড উইনার। আর এখানে কে উইনার? প্রোটন উইনার। সো হু ইজ দা বাই প্রোডাক্ট? সোডিয়াম হাইড্রোক্সাইড। ভেরি গুড, তোমরা অনেকে আনসার দিছো ভাইয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই প্রশ্নটা আসছে সাস্টে, আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আসছে মেডিকেলে। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কোনটি উপজাত হিসেবে পাওয়া যায়? আনসার সোডিয়াম হাইড্রোক্সাইড। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কোনটি অ্যানোডে তৈরি হয়? ক্লোরিন গ্যাস। কোনটি ক্যাথোডে তৈরি হয়? হাইড্রোজেন গ্যাস। রিটেনে যখন আসবে ব্যাখ্যা সহ লিখবা যা যা বলছি। পিডিএফ এরটা ক্লিয়ার রাখতে হবে যে নো ওয়ান ক্যান বিট হাইড্রোজেন, আইদার হি ইজ নট স্পিড এনাফ, হ্যাভ এনাফ স্পিড টু বিট দ্য হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? চলো তোমাদের উদাহরণ দিয়ে দিই। আমি তোমারে বললাম সিলভার ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। তোমাদের সিরিজটা মনে করাই দিই, প্রোটন, কপার, সিলভার, গোল্ড। সিলভার ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, তোমরাই বলো তো আনসারটা, অ্যানোডে কি ক্যাথোডে কি?
অ্যানোডে কি ক্যাথোডে কি? গাঢ় বলা মানে OH মাইনাস কে পাত্তা দিতে পারবো না, পাত্তা দিতে হবে ওই অ্যানায়নটা, অরিজিনাল অ্যানায়নটাকে পাত্তা দিতে হবে। অ্যানোডে কি ক্যাথোডে কি? তোমরা আনসার দাও, এরপর আমি বলে দিব। ওকে, প্রাচুর্য তোমার রিপ্লাইটা কারেক্ট, প্রীতমের রিপ্লাইটাও কারেক্ট, ভেরি গুড ভাইয়া। আচ্ছা ইব্রার ভেরি গুড। ওকে ভাইয়া, আমরা যখন গাঢ় দেখছি নিশ্চিতভাবে অ্যানোডে ক্লোরিন গ্যাস, নট ক্লোরিন অ্যাটম, ক্লোরিন গ্যাস। আর ক্যাথোডে নরমালি আমরা বলছি প্রোটনের অবস্থা ভালো, কিন্তু প্রোটন থেকে যদি স্পিড বেশি থাকে তাহলে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদি প্রোটন থেকে স্পিড বেশি থাকে তখন অধিশোষণ করার সুযোগও দিবে না সিলভার ধাতু, ঠিক আছে? সিলভার ধাতু, ক্লোরাইড ক্লোরিন গ্যাস অ্যানোডে, ক্যাথোডে সিলভার ধাতু, ক্লোরিন গ্যাস অ্যানোডে, ক্যাথোডে সিলভার ধাতু, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আমাদের এইচএসসি প্রশ্ন আসছে, একটু সলভ করে ফেলি। কপার সালফেটের গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলো, সরি গাঢ় না, কপার সালফেটের লঘু, একটু লঘু বলি আগে, কপার সালফেটের লঘু জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলো। আচ্ছা, কপার সালফেটের জলীয় দ্রবণ মানে কপার 2+ থাকে, সালফার থাকবে, H+ থাকবে আর OH- থাকবে। যদি আমাকে কেউ লঘু বলে দেন আই শুড গিভ প্রায়োরিটি টু হাইড্রক্সিল আয়ন এন্ড দ্যাট শুড বি অক্সিজেন। কাকে আমি প্রাধান্য দিলাম ভাইয়া? আমি হাইড্রক্সিলকে প্রাধান্য দিলাম, অ্যানোডে আমার অক্সিজেন গ্যাস তৈরি হবে। ক্যাথোডে প্রোটন যাবে না কপার যাবে? কপারের স্পিডটা প্রোটন থেকে বেটার, কপার ধাতু যাবে। আচ্ছা, আমি যদি বলি উপজাতটা কি তৈরি হবে, কেউ কি বলতে পারবা? কপার সালফেটের লঘু জলীয় দ্রবণ শেষ হয়ে যাওয়ার পর উপজাতটার নাম কি? দিহান ভেরি গুড ভাইয়া, সালফিউরিক অ্যাসিড। যারা বাকি থাকবে তাদেরকে দিয়ে আমার আনসার, উপজাতটার নাম প্রোটন আর সালফেট, দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিড। যা বাকি থাকবে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? ভেরি গুড, এই যে তোমরা রেসপন্স করতেছো তোমাদের শেখা হচ্ছে। ওকে ওকে, আচ্ছা আরো সলভ করবো, চিন্তার কিছু নেই, সব কোশ্চেন ক্লাসেই শেষ করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা অনেকগুলো সিস্টেম বুঝলাম, অনেক কিছু কাহিনী বুঝলাম, আমরা কেস 3 পর্যন্ত আমরা স্টাডি করলাম। আচ্ছা, এখন পরীক্ষার হলে তুমি গিয়ে দেখলা যে ভাই সারা জীবন তো আর ক্লোরাইড ব্রোমাইড এত সহজ সহজ অ্যানায়ন তো আর দিবে না। এখন মনে করেন আমাকে পরীক্ষায় দিয়ে দিল কপার সালফেটের গাঢ় জলীয় দ্রবণ। এখন গাঢ় জলীয় দ্রবণ বললে আমার কি এই সালফেটের বিক্রিয়াটা শিখা লাগবে না? অবশ্যই শিখা লাগবে। সালফেটের বিক্রিয়া শিখতে হলে সালফেটের গাঠনিক সংকেত শিখা লাগবে। আচ্ছা দেখো ভাইয়া, যারা ক্লাস করতে আসছো ধরে নেওয়া হচ্ছে রাসায়নিক বন্ধন ভালো পারো, কারণ তুমি ফার্স্ট পার্ট শেষ করে আসছো। কনসেপ্টের প্রবলেম থাকলে ভাইয়াকে পার্সোনালি জানাবা। রাসায়নিক বন্ধনেরও একটা ব্যাচ শনিবার থেকে শুরু হচ্ছে, চাইলে 2টা ব্যাচে ক্লাস করতে পারবা, আই ডোন্ট মাইন্ড। তোমার বেসিক ক্লিয়ারের জন্য কোনো সমস্যা নেই। কেন বলতেছি, যখন আমি এখন একটা জিনিস ঝটপট দেখাবো, তোমরা সালফেট কি কি লেখো? সালফেট 2- লেখো না? আচ্ছা, কিন্তু যারা রাসায়নিক বন্ধন পারে তারা জানে সালফেট আসলে এরকম, কারণ সে জানে সালফারের sp3 সংকর আয়ন আছে এরকম। আচ্ছা, আমি বলতেছি অ্যানোডে জারণ হবে, সালফেট কি করবে? স্থিতিশীলতা অর্জনের জন্য তার এই এক্সট্রা 2টা প্রবলেম, এই প্রবলেম 2টাকে সে বিদায় করবে। তার প্রবলেম 2টা কি? প্রবলেম 2টা হচ্ছে অক্সাইড। 2টা অক্সাইড যদি চলে যায়, অক্সিজেন যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে এই দুইজন মিলে কি তৈরি করবে? উই ক্যান রাইট, এই দুজন মিলে তৈরি করবে O2। আর কে বাকি থাকে? SO2, দ্যাট ইজ সালফার ডাইঅক্সাইড। ক্লিয়ার? এই যে যেভাবে দেখাইছে এইভাবে যদি চোখের মধ্যে চিত মন খারাপ করবা, ইস কেমিস্ট্রি তো মুখস্থ ভালো লাগে না, এটা তোমাদের মন গড়া কথা। একটু যদি জোর করে চেষ্টা করো, কেমিস্ট্রি পুরোপুরি মুখস্থ না, ঠিক আছে? সালফেট -2 ইলেকট্রন, 2টা ইলেকট্রন আছে যেটা আমার দরকার ছিল না, তাকে তাড়ায় দিছি, আমি আমার কমন অস্তিত্ব সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস পাইছি, ঠিক আছে? ওকে ভাইয়া, বেসিকের ভিতর তো বেসিকের শেষ নাই, আরো তো কথাবার্তা আছে। আমি অ্যানোডে, ঠিক আছে বুঝলাম, অ্যানোড থেকে রনা দিয়ে এখানে বিক্রিয়া হয়েছে, ও এদিক গেছিল, সরি অ্যানোড তো এই পাশে লিখবো, একটু ভুলে লিখে ফেলছে এই পাশে। হ্যাঁ, দেখো এখান থেকে সালফেট রনা দিয়ে এ পাশে গেছে, এই তো আমাদের কথা। আচ্ছা, কি কি পাই? আমি বললাম অক্সিজেন পাই, সালফার ডাইঅক্সাইড পাই। এনিওয়ান, কাকে আগে পাবো? বিক্রিয়া তো হবে, কাকে আগে সংগ্রহ করতে পারবো? কোনটি আগে অ্যানোডে উৎপন্ন হবে? এ ধরনের এমসিকিউ ভর্তি পরীক্ষায় চলে আসছে ভাইয়া।
কপার সালফেটের জলীয় দ্রবণের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোনটি প্রথমে উৎপন্ন হবে? যারা সালফার ডাই অক্সাইড লেখছো, কেন লেখছো জানো? তাদের লিখতে ভালো লাগছে এই জন্য লেখছো। কিন্তু যে একটা ছেলে মাত্র অক্সিজেন লেখছে সে কনসেপ্ট জেনে লেখছে ভাইয়া, কনসেপ্ট ছাড়া এটা লেখা যাবে না। আচ্ছা, একটু পুরনো পড়ায় নিয়ে যাব, ক্লাস 19-এ ফিরিয়ে নিয়ে যাব। ব্যাপনের হার, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। অক্সিজেন আর সালফার ডাইঅক্সাইড, কে ভোটকা আর কে চিকন? ভারী কে? সালফার ডাইঅক্সাইড। হালকা কে? অক্সিজেন। যে হালকা সে তাড়াতাড়ি ব্যাপিত হয়। কোনটি আগে পাবো অ্যানোড থেকে, কোনটি আগে সংরক্ষণ করা সম্ভব? অক্সিজেন। মনে থাকবে, ভুলবা না তো? আচ্ছা, কোনটি আগে উৎপন্ন হবে? অক্সিজেন। ঠিক আছে, একেবারে বেসিকের ভেতরেরও বেসিক প্রশ্ন। একে তো কপার সালফেটের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বলেই একটা বেসিক প্রশ্ন করা হয়েছে, এর ভেতরে আরো একটু বেসিক। ওকে, কোনটি আগে উৎপন্ন হবে? অক্সিজেন। কোনটি পরে? সালফার ডাইঅক্সাইড। ব্যাপনের হার কোনটার বেশি? গ্রাহামের ব্যাপন সূত্র, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। হালকা জিনিস তাড়াতাড়ি উড়ে যাবে, ভারী জিনিস তাড়াতাড়ি উঠতে পারবে না। ঠিক আছে, ওকে। ঘরের মধ্যে কেরোসিন এনে রাখছো, ঘরের মধ্যে একটা স্যান্টের বা বডি স্প্রে শিশি খুলে রাখছো, কোনটার ঘ্রাণ আগে ছড়াবে? বডি স্প্রে, কারণ বডি স্প্রেটা হালকা, কেরোসিনটা ভারী, ওটা দেরিতে যাবে। দ্যাট ইজ ব্যাপন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত কেস কয়টা পড়লাম? 3টা কেস পড়ছি তো। চলো কেস 4। আচ্ছা, কেস 4 হচ্ছে, যদি ধাতব আয়নকে ক্যাথোডে জমা করতে হয়। কেস 4 এর টাইটেল কি? যদি ধাতব আয়নকে ক্যাথোডে জমা করতে হয়। আচ্ছা, এখন তুমি আমাকে বললা যে ভাই আমার অনেক দিনের স্বপ্ন, আমি একটা সোডিয়াম ধাতুর ইন্ডাস্ট্রি দিব, কক্সবাজার থেকে লবণ সংরক্ষণ করব, ঢাকার ইন্ডাস্ট্রিটা দিব, সোডিয়াম ধাতু বানাবো বসে বসে। ঠিক আছে, তোমার স্বপ্ন, দেখা যাক এটা পূরণ করা যায় কিনা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে অ্যানোড আর ক্যাথোডের কথা বলছি, আমি কি তোমাকে একবারও বলছি সেটা কোন ধাতুর তৈরি? আমি বিশেষ কোনো ধাতুর কথা বলি নাই, জাস্ট বলছি যে রেগুলার একটা তোমার কিছু নিতে পারো, সেটা হচ্ছে ধাতব পরিবাহী একটা দণ্ড নিলে হচ্ছে। তবে দ্রবণ থেকে যদি আমাকে প্রোটন ব্যতীত অন্য কাউকে আলাদা করতে হয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? দ্যাট ইজ, সবসময় প্রোটনটা ডিস্টার্ব করতেছে। যদি প্রোটন থেকে কম সক্রিয় ধাতু কখনো পটাশিয়াম আর সোডিয়াম একত্রে নিলে গাঢ় নাও আর লঘু নাও, প্রোটনের সাথে জিততে পারবে? পারবে না, এটা আমরা ইতিপূর্বে দেখে আসছি। যদি ক্যালসিয়াম আর প্রোটন নাও, পারবে ক্যালসিয়াম প্রোটনের সাথে জিততে? পারবে না। এখন তোমার একটা ইন্ডাস্ট্রি আছে ক্যালসিয়াম ধাতুর, একটা ইন্ডাস্ট্রি আছে সোডিয়াম ধাতু, তুমি চাচ্ছ কি করা যেতে পারে? ক্যাথোড হিসেবে মার্কারির ব্যবহার। ক্যাথোড হিসেবে কিসের ব্যবহার করা যেতে পারে? মার্কারির ব্যবহার করা যেতে পারে। মার্কারি হচ্ছে একটা লিকুইড। মার্কারি কি? তোমার কক্ষ তাপমাত্রায় তরল। কক্ষ তাপমাত্রায় তরল এমন দুইটা ধাতু আছে, একটা হচ্ছে সিজিয়াম, একটা হচ্ছে মার্কারি। গুরুত্বপূর্ণ এমসিকিউ, নোট ডাউন করে রাখবা। পর্যায় সারণীতে দুইটা ধাতু আছে যারা কক্ষ তাপমাত্রায় তরল, একটা হচ্ছে সিজিয়াম, একটা হচ্ছে মার্কারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আনুষঙ্গিক পড়ায় ফেলি। কোন চারটি পরমাণু সাধারণ তাপমাত্রায় তরল? সিজিয়াম, মার্কারি, ফ্রান্সিয়াম, ব্রোমিন। এই চারজন সাধারণ তাপমাত্রায় তরল। সিজিয়াম, মার্কারি, ফ্রান্সিয়াম, ব্রোমিন, এদেরকে লিকুইড আকারে পাওয়া যায়। এর মধ্যে ধাতু বলতে কাকে বোঝাবো? সিজিয়াম আর মার্কারি। এর মধ্যে তেজস্ক্রিয় কোনটা? ফ্রান্সিয়াম তেজস্ক্রিয়, ব্রোমিন অধাতু, সিজিয়াম ধাতু, মার্কারি ধাতু। মনে থাকবে? আচ্ছা, কথা প্রসঙ্গে বলে দিলাম। এখন তুমি বলতে পারো ভাইয়া কেন নিলাম এই লিকুইড নিস, আবার তার টাঙ্গাবো কেমনে? নো, আমরা এমন কিছু করবো না। কাঁচ আছে না ভাইয়া, কাঁচ, কাঁচে আছে না, একটা কাঁচ নিব। আচ্ছা, পাউরুটির মধ্যে উপর দিয়ে বাটার লাগায় না, জেলি লাগায় না? আমরা খাই না পাউরুটির মধ্যে জেলি লাগিয়ে খাই না? স্যান্ডউইচ খাই না বা বাটার দিয়ে খাই না? তুমি মার্কারি মার্কারি লাগাবা। বলে ভাইয়া কেন এই কষ্টটা করলাম? মার্কারি একটা লিকুইড, তার সারফেসের মধ্যে কোনো ছিদ্র নাই। ঠিক আছে, আর মার্কারির সারফেসটা অলওয়েজ ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে থাকে অটোমেটিক্যালি। অর্থাৎ মার্কারির একটা টেন্ডেন্সি আছে, সে যে কোনো ক্যাটায়নের সাথে সংকর ধাতু তৈরি করতে পারে। কি করতে পারে ভাইয়া? সংকর ধাতু। এটাকে বলে অ্যামালগাম তৈরি করা। কি করা? অ্যামালগাম। আই রিপিট, সংকর ধাতুর নাম শুনছো না?
তোমার হাতে যে ঘড়িটা ইউজ করো কিসের, আয়রনের, নাকি আয়রনের সাথে নিকেল আর ক্রোমিয়াম মিশায় দিছে? কেন মিশায় দিছে? যেন মরিচা না পড়ে। মার্কারি এমন একটা ধাতু যে কিনা লিকুইড, একটু ভিন্ন ধাঁচের, যেহেতু লিকুইড তার সারফেসটার মধ্যে সবসময় ইলেকট্রন গুলো চলমান, ইলেকট্রন চলমান থেকে পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি করে রাখতে পারে, এবং হি ক্যান ইজিলি অ্যাডপ্ট এ ক্যাটায়ন। আচ্ছা, বলতে পারবে ভাই প্রোটনকে কেন অ্যাডপ্ট করলো না? প্রোটন প্লাস মার্কারি কোনো সংকর ধাতু তো আর না। আর প্রোটন কেমনে শোষণ হবে? জায়গায় তো ব্লক এবার। ঠিক আছে, মার্কারির পৃষ্ঠতল একেবারে একদম পলিশ করে দেয় না, একদম প্রলেপ করা। ঠিক আছে, এই কারণে আমরা যদি প্রলেপন করে দিই, যদি এই পৃষ্ঠতলের ছিদ্রই বন্ধ করে ফেলি, তাহলে তার কোনো কথাই নেই। আমরা মার্কারি টান দিয়ে সকল সোডিয়াম আয়নকে আলাদা করে নিয়ে আসবে। কি তৈরি করবে? সোডিয়াম আর মার্কারি সংকর ধাতু তৈরি করবে। তুমি বলতে পারো ভাইয়া কই সোডিয়াম তো পাইলাম না, সংকর পাইছি। বাবারে, সোডিয়াম আলাদা তো করতে পারছিস, সংকর থেকে না হয় পরে কাঁচি দিয়ে কেটে বা ছুরি দিয়ে আলাদা আলাদা করে কেটে কেটে সোডিয়াম আলাদা করে নেওয়া, আলাদা করতে পারলাম আমরা। ঠিক আছে, তাহলে দ্রবণ থেকে ক্যাটায়ন আলাদা করার পদ্ধতি কি? ক্যাথোড হিসেবে মার্কারি কিংবা মার্কারি ধাতুর প্রলেপ ব্যবহার করা। ক্যাথোড হিসেবে মার্কারি কিংবা মার্কারি ধাতুর প্রলেপ ব্যবহার করা। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে কেস 4। অর্থাৎ সোডিয়াম ব্যতীত অন্য, প্রোটন ব্যতীত অন্য কাউকে যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি জিনিসকে আলাদা করার জন্য ব্যবহার করতে পারি। তুমি যদি এখন আমাকে একটা বোকার মতো প্রশ্ন করে ফেলো যে ভাই আমি কি লিকুইড সিজিয়াম কি এখানে ইউজ করতে পারি? না রে বাবা, পারবো না তো। কারণ কি, সিজিয়াম একটা বিস্ফোরক পদার্থ ভাইয়া। সিজিয়ামকে তুমি যদি এটা গ্রুপ ওয়ান অত্যন্ত সক্রিয়। সিজিয়ামকে পাত্র থেকে বের করার সাথে সাথে, বাতাস লাগার সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এমন রিস্কি জিনিস নেওয়া যাবে না। আমরা কি নিচ্ছি? এজন্য মার্কারি নিচ্ছি। মার্কারি কক্ষ তাপমাত্রায় সাথে সাথেই বিক্রিয়া বিস্ফোরণ করবে না, ধীরে ধীরে বিক্রিয়া করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এবার তোমাদেরকে একই প্রশ্ন, তোমাদেরকে 4টা প্রশ্ন করবো, তাহলে বুঝে যাবো তোমরা বুঝছো কিনা। টোটাল 4টা প্রশ্ন আসবে এখন, একটা একটা করে প্রশ্ন সাজাই। সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, দ্রবণের তড়িৎ বিশ্লেষণ মার্কারি ক্যাথোডের উপস্থিতিতে ঘটানো হলো। তোমার আনসার বলো তো, অ্যানোডে কি পাবা, ক্যাথোডে কি পাবা? ক্যাথোডে কি সংগ্রহ করতে পারবা? সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ মার্কারি ক্যাথোডের উপস্থিতিতে করানো হলো। অ্যানোডে কি পাবা, ক্যাথোডে কি পাবা? লঘু বলছে না তোমাকে? লঘু বললে কাকে, কে বস? লঘু বললে হাইড্রক্সিল ইজ দা বস। ঠিক আছে, ওকে। অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে কি মার্কারি দিছো না? তাহলে প্রোটন পাত্তা পাবে না। কাকে আলাদা করতে পারছি? সোডিয়াম ধাতু। আমরা কিভাবে লিখবো জানো পরীক্ষায় আনসারে? সোডিয়াম ধাতুকে সোডিয়াম অ্যামালগাম আকারে আলাদা করতে পারবো। সোডিয়াম ধাতুকে সোডিয়াম অ্যামালগাম আকারে আলাদা করতে পারবো। তোমরা বলবে অ্যামালগাম কেমনে লিখবো? দেখো এভাবে লিখে দিবা স্যারদেরকে, এই যে এইভাবে, মার্কারি ডট সোডিয়াম, এভাবে লিখে দিবা। ডট দেওয়া মানে কি জানো? সংকর, মিশ্রিত হয়েছে। মার্কারির সাথে সোডিয়াম মিশে গেছে। বলে ভাই আলাদা কেমনে করব? ভাইয়া কেরোসিন নিব, মার্কারি কেরোসিনের উপরে ভাইসা উঠবে, সোডিয়াম নিচে পড়ে যাবে। কেন নিচে পড়বে? সোডিয়াম কেরোসিনে দ্রবীভূত হবে না। ঠিক আছে, একদম নিচে পড়ে যাবে। মার্কারি কিসের দ্রবীভূত হবে, আর সোডিয়াম নিচে তলানি পড়ে যাবে। বাস, সোডিয়াম ধাতু আলাদা হয়ে গেল। বলে ভাইয়া পানিতে দিই। বাবারে, পানিতে দিয়ে তুইও মরিস না, আমাকেও মারিস না। কেন? কারণ পানিতে দিলে সোডিয়াম বিস্ফোরণ করবে। ঠিক আছে, বিস্ফোরণ করানো যাবে না। গ্রুপ 1 ধাতু, পানি থাকা যাবে না। ঠিক আছে, মানে আলাদা করে ফেলার পরে কোনো পানির মধ্যে দিতে পারবে না। আয়নিত আকারে পানিতে থাকতে পারবে, কিন্তু সরাসরি ধাতু কিন্তু পানিতে দেওয়া যায় না। পানির থেকে হাইড্রোজেন সরায় অক্সিজেন টান দেয়, তখনই বিস্ফোরণ ঘটে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কাহিনী। একই প্রশ্ন এবার একটু মডিফাই করি। যদি আমি মার্কারিটা না দিতাম প্রশ্নে, নরমাল বলতাম তড়িৎ বিশ্লেষণ করা হতো, তাহলে কি কেস 1? তাহলে কি কেস 1? আচ্ছা, একই প্রশ্ন একটু চেঞ্জ করব। লঘু কাইটা দিব, লিখবো গাঢ়, এদিকে লিখবো মার্কারি ক্যাথোড। এখন আনসারটা কি আসবে? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ মার্কারি ক্যাথোড। অ্যানোড কি, ক্যাথোড কি?
তাহলে অ্যানোডে ক্লোরিন গ্যাস, কেন ক্লোরিন গ্যাস? কারণ হচ্ছে গাঢ়। আর ক্যাথোডে তো অবশ্যই সোডিয়াম অ্যামালগাম, যেখান থেকে পরবর্তীতে সোডিয়াম ধাতুটা আলাদা করে নিয়ে আসা যাবে। ঠিক আছে, যেখান থেকে পরবর্তীতে সোডিয়াম ধাতুটা আলাদা করে নিয়ে আসা যাবে। ঠিক আছে, কেস পড়লাম ভাইয়া, কেস 4টা কেস পড়া হলো আমাদের। এখন হচ্ছে কেস 5, লাস্ট কেস। আচ্ছা, লাস্ট কেস যেটা, সেটা হচ্ছে আসলে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। আচ্ছা, বা তড়িৎ প্রলেপন। ওকে, আচ্ছা, ইন্টারেস্টিং অংশ তোমাদের 9-10 বইতে ছিল। তখন জাস্ট এটা সংজ্ঞা আসতো, এখন এখান থেকে ম্যাথ আসে। তুমি যদি এই 5টা কেসের কনসেপ্ট 100% বুঝতে পারো, তোমার ম্যাথ করতে কষ্ট হবে না ভাইয়া। ঠিক আছে, ম্যাথ একেবারেই সহজ লাগবে যদি কনসেপ্ট একবার বুঝে ফেলি আমরা। ওকে, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যে কাজটা করব, কি কি লাগবে। আচ্ছা, আমি একটু একটা পিডিএফ শেয়ার করব, চিত্রটা সুন্দর করে আঁকা আছে পিডিএফ এ, আমি একটু পিডিএফ এ নিয়ে যাচ্ছি তোমাদের। ঠিক আছে, একটু স্ক্রিন শেয়ার করব এখন। আচ্ছা, এই তোমাদের স্ক্রিনটা কিছুক্ষণের মধ্যে তোমাদের ইয়াতে চলে আসবে। দেখো, আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং এর পুরো কনসেপ্টটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার পুরনো একটা ঘড়ি আছে আয়রনের, সময়ের একটা কয়েন। এই কয়েনটা দিয়ে, তুমি আহ কিছু একটা মানে সংরক্ষণ করে রাখতে চাচ্ছ। কয়েনটার মধ্যে অনেক মরিচা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে বিভিন্ন জিনিসের, এখন আর আগের মতো চকচক করে না। তুমি চাচ্ছ নতুন করে কপার দিয়ে ওটার মধ্যে প্রলেপ করবা, যেন কপার ধাতু ওর বডিতে এসে জমা পড়ে, তুমি এটা চাচ্ছ। এটা কি সম্পূর্ণ একটা রাসায়নিক উপায় আসাটা বেটার না? তুমি কি কপার ধাতু গলায় এর উপর ঢেলাই দিতে পারবা? এমনি হবে? বা এমনি কি অনেক খরচ চলে যাবে না? বরঞ্চ তুমি যদি বাজার থেকে কপার সালফেটের লবণ কিনে নিয়ে এসে বাসায় এই কাজটা তুমি করতে পারবা। সেটার জন্য আমরা কি লাগবে? সেটার জন্য হচ্ছে আমরা ক্যাথোড হিসেবে নিব। কথাটা ভালো মতো শুনবা, কিন্তু মুখস্থ এখানেই হয়ে যেতে হবে। ক্যাথোড হিসেবে নিতে হবে অবিশুদ্ধ দণ্ডটা। তোমার যে কয়েনটা, ক্যাথোড হিসেবে নিতে হবে অবিশুদ্ধ, যেটা অবিশুদ্ধ সেই জিনিসটাকে ক্যাথোড হিসেবে নিতে হবে। অ্যানোড হিসেবে নিতে হবে যে ধাতু দ্বারা তুমি প্রলেপ দিবা। যে ধাতু দ্বারা তুমি প্রলেপ দিবা, এই যে যে ধাতু দ্বারা প্রলেপ দিতে হবে, এখানে আমি লিখে রাখছি, দেখো দেখো, যে ধাতু দ্বারা প্রলেপ দিতে হবে অ্যানোডে। ঠিক আছে, যে প্রলেপ দিতে হবে, তুমি কপার দিয়েই প্রলেপ দিতে চাচ্ছ কপারের উপরে। ওকে, কি করা যেতে পারে এটা? আমি এখানে তড়িৎ বিশ্লেষণ নিতে হবে, যে ধাতু দ্বারা প্রলেপ দিব ওই ধাতুর দ্রবণীয় লবণ নিতে হবে। তাহলে 3টা শর্ত শুনে ফেলি। অ্যানোড হিসেবে নিতে হবে তাকে যার প্রলেপ দিতে চাচ্ছ, ক্যাথোড হিসেবে নিতে হবে তাকে যাকে প্রলেপ দিবা, তড়িৎ বিশ্লেষণ নিতে হবে তাকে, অ্যানোডে যাকে নিবা তার লবণ তড়িৎ বিশ্লেষণ হিসেবে নিতে হবে। অ্যানোডে যাকে নিবা তার লবণ তড়িৎ বিশ্লেষণ হিসেবে নিতে হবে, যেন সে অতি সহজে দ্রবীভূত হতে পারে। তুমি যদি বলো ভাই আমি কপার কয়েনের উপরে নিকেলের প্রলেপ দিব, দাও। ভাই আমার কাছে অনেক টাকা আছে, আমি গোল্ডের প্রলেপ দিব, স্বর্ণ, অনেকে স্বর্ণের চেইন পরে না, স্বর্ণের ঘড়ি পরে না, পরক, প্রলেপ দিয়ে নিচ্ছে স্বর্ণের আর কি। ঠিক আছে, ইউটিউবে দেয় না সিলভার প্লে বাটন, গোল্ড প্লে বাটন থাকে না, ওইটা কি প্রলেপ দেওয়া, বাটনটার মধ্যে প্রলেপ দিয়ে দিছে। আচ্ছা, ওকে, তাহলে আমি এবার কনসেপ্টে আসি। একটি ধাতুর টুকরাকে যদি তার দ্রবণীয় লবণে ডুবানো হয়, এটা একটা কপার ধাতুর টুকরা, বিশুদ্ধ কপার ধাতুর টুকরাকে যদি দ্রবণীয় লবণে ডুবানো হয়, কি ঘটে? কপার, প্রত্যেকটা ধাতুরই একটা টেন্ডেন্সি থাকে ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হওয়ার। কপার যখন দেখবে যে তার কপার ধাতু যখন দেখবে তার মানে কিছু ফ্রেন্ড, কপার টু প্লাস তো তারই ফ্রেন্ড, তাই না? তারা এখানে ঘুরে বেড়াচ্ছে, তারা স্থিতিশীলতা অর্জনের জন্য কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে না, ইলেকট্রন ছেড়ে ছেড়ে কপার টু প্লাস আয়ন আকারে এখানে জমতে থাকবে। ঠিক আছে, আর এই দ্রবণ এইখান থেকে কপার টু প্লাস গুলো যেগুলো আছে আগে থেকেই দেওয়া, তারা ইলেকট্রন রিসিভ করে কোথায় গিয়ে জমবে? কপার ধাতু আকারে ডান দিকে জমবে। অর্থাৎ বাম দিক থেকে আয়নিত করে
অ্যানোডকে ক্ষয় করাইয়া ক্যাথোডে জমা করাই দিলাম, অ্যানোডকে ক্ষয় করিয়ে ক্যাথোডে জমা করাই দিলাম। এই যে এই ফিগারটা খেয়াল করো, ঠিক আছে? অ্যানোডকে ক্ষয় করে ক্যাথোডে জমা করে দিচ্ছি, মানে কি? মানে হচ্ছে তুমি কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আকারে দ্রবণে যাবে, ওই এক্সট্রা 2টা ইলেকট্রনই দ্রবণের কপার 2+ গ্রহণ করে করে ওই এইখানে জমা হবে, এই কপার দণ্ডের গায়ে, অবিশুদ্ধ কপার দণ্ডের গায়ে জমা হবে। তাহলে বিশুদ্ধ কার ক্ষয় হবে? বিশুদ্ধ কপারের ক্ষয় হবে, আর অবিশুদ্ধ কপার দণ্ডের বৃদ্ধি ঘটবে। এটাকে বলে ইলেকট্রোপ্লেটিং। তুমি এইখান থেকে বিশুদ্ধটা কাইটা কাইটা পিস করে গলায় লাগাতে পারতা না? সেটা না করে কি করলা, এটাকে ক্ষয় করিয়ে একটা মিডিয়ামের মাধ্যমে নিয়ে ওইদিকে নিয়ে গেলা। মিডিয়ামটা কেন দিলা? আয়নিত হইতে হবে, কারণ আয়নিত করা ছাড়া তো আমি ইলেকট্রন আদান প্রদান বা তড়িৎ বিশ্লেষণ প্রসেস আমার পক্ষে সম্ভব না। তাহলে ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে একটি অধিক সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। কারণ তুমি তো এখানে নিশ্চয়ই সোডিয়াম ধাতুর প্রলেপ দিবা না, দিবা? তুমি কি ম্যাগনেসিয়ামের প্রলেপ দিবা এটার উপরে? কেন দিবা না? ম্যাগনেসিয়াম তো অক্সিজেনের সাথে 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 বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে যায়। এমন কাউকে দিতে হয় যে কিনা নিজে সহজে বিক্রিয়া করে না। কাকে কাকে দিয়ে প্রলেপ দেওয়া উচিত? তোমাদের বইতে যত অঙ্ক আছে, নিকেল, ক্রোমিয়াম, প্লাটিনাম, গোল্ড, এই 4টা দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে সবসময়। এখন তোমাকে যদি আমি বলি তোমার কপারের কয়েনটার মধ্যে তুমি নিকেলের প্রলেপ দিবা, এটা তোমার কপার কয়েনটা, কপার অবিশুদ্ধ, তাহলে তোমার এখানে কি নিতে হবে? তোমার এখানে নিকেলের অ্যানোড নিতে হবে। নিকেলের অ্যানোডটা কি অবিশুদ্ধ নিতে হবে না বিশুদ্ধ? অবশ্যই বিশুদ্ধ, 100% বিশুদ্ধ ছাড়া সে আয়নিত হবে না ঠিকভাবে। আর ভিতরে নিতে হবে নিকেলের একটা লবণ, ইট ক্যান বি নিকেল ক্লোরাইড, ইট ক্যান বি নিকেল নাইট্রেট, ইট ক্যান বি নিকেল সালফেট। নিকেলের লবণ নিবা, ঠিক আছে? নিকেলের লবণ নিবা। লবণটা কেমন নিতে হবে? অবশ্যই লবণটা গাঢ় লবণ নিবা। গাঢ় লবণ না নিলে তোমার ওই সহজে দ্রবীভূত হবে না। কেন গাঢ় লবণ নিতে হবে? আচ্ছা, তোমার আঙ্গুলটা তুমি 0.0000001 মোলার সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবাইলা, কিছু মনে হবে? তোমার আঙ্গুলটা তুমি 9 মোলার সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবাইলা, কি মনে হবে? আঙ্গুল ক্ষয় হবে না? হবে না? হবে তো? ঠিক আছে। তাহলে ঘনমাত্রা বাড়ায় নিতে হবে। ইলেকট্রোপ্লেটিং এর সময় তড়িৎ বিশ্লেষক দ্রবণের ঘনমাত্রাটা কি করতে হবে? বাড়ায় নিব আমরা, ঠিক আছে? তাহলে এখানে আমি যে কোনো কিছুই নিতে পারি, নিকেল, ক্রোমিয়াম, কপার, বাট শর্ত হচ্ছে যে ধাতু নিব ওই ধাতুর লবণ নিতে হবে। আর ক্যাথোডে আমি তাকেই নিব যার উপর আমি প্রলেপটা বসাইতে চাচ্ছি, যার উপর আমি প্রলেপটা বসাইতে চাচ্ছি। মনে থাকবে? আচ্ছা, একটা কথা একটু বলি দেখি তোমাকে, আহ তোমাদের কাছ থেকে শুনতে চাই আনসারটা। এখানে নিকেল 2+ আছে, এটা হচ্ছে আমার ক্যাথোড, এটা হচ্ছে আমার নিকেল ধাতু। এখন ইলেকট্রন গ্রহণ করে করে নিকেল 2+ এ পাশে গিয়ে নিকেল আকারে জমা হয়, নিকেল আকারে জমা হয়, ঠিক আছে? জমা হয়, গায়ের মধ্যে জমা হয়। কার ক্ষয় হয়? ও যে ওর ক্ষয় হয়, ও ক্ষয়ে যেতেছে, ক্ষয় হয়। যদি এখান থেকে 100টা নিকেল 2+ এদিকে চলে যায়, এখান থেকে নিশ্চয়ই তাহলে কতটা নিকেল এসে এখানে জমা হয়েছে? 100টা গেছে না? তাহলে কয়টা এসে জমা হয়েছিল? 100টা না? এখন তুমি যে প্রারম্ভিক ঘনমাত্রাটা নিছিলা নিকেল 2+ এর, মনে করো ওইটা হচ্ছে 2 মোলারিটি ঘনমাত্রা। কত মোলারিটি ভাই? 2 মোলারিটি। 2 মোলারিটি নিকেল 2+ এর লবণ নিছো, তড়িৎ বিশ্লেষণ চালু করছো, ওকে, তড়িৎ বিশ্লেষণ শেষ। আমাকে বলতে হবে নিকেল 2+ টার দ্রবণের ঘনমাত্রা কত হবে। তড়িৎ বিশ্লেষণ শেষ, নিকেল 2+ দ্রবণের ঘনমাত্রাটা কত হবে? 100 জন যদি চলে যায়, 100 জন ব্যাকআপ দিয়ে দিছে, কত হবে ঘনমাত্রা? কমবে, বাড়বে, অপরিবর্তিত থাকবে? আনসারটা বলো তো। কমবে, বাড়বে, অপরিবর্তিত থাকবে। তোমাদের আনসার কি চলে আসছে? অপরিবর্তিত থাকবে। কোথায় আসছে প্রশ্নটা? বুয়েটে আসছে। মনে রাখবা,
যে ধাতু ব্যবহার করা হচ্ছে অ্যানোড হিসেবে, ওই ধাতুর লবণই যদি ব্যবহার করা হয়ে থাকে দ্রবণে, দ্রবণের ওই ক্যাটায়নের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। কারণ কি ভাই, তুমি তো নিকেলই নিছো, নিকেলেরই লবণ নিছো। নিকেল যতটুক গেছে ক্যাথোডে, ততটাই আবার অ্যানোড থেকে ক্ষয় হয়ে, বা উল্টাটা বলতে পারি, অ্যানোড থেকে যতটুকু ক্ষয় হয়েছে ক্যাথোড থেকে, ক্যাটায়ন থেকে ততটুকুই তো গেছে। তাহলে দ্রবণের নিকেল 2+ কেন নিছি? জাস্ট ফাও। কেন নিতে হয়েছে? নিকেলটাকে গলানোর জন্য নিতে হয়েছে, না নিলে তো গলতো না, এই জন্য নিতে হয়েছে। যে ধাতুর অ্যানোড, ওই ধাতুর তড়িৎ বিশ্লেষ্য যদি ব্যবহার করা হয়, কখনো, আই রিপিট, যে ধাতুর অ্যানোড ওই ধাতুর তড়িৎ বিশ্লেষ্য যদি ব্যবহার করা হয়, তাহলে কখনো দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হয় না। একটা ছাত্র সব পড়ে ফেললো, এই বেসিকটা পারলো না, লাভ নাই রে বাবা, ঠিক আছে, ধরা খেয়ে যাব। পড়লে সব পড়ে নেওয়া ভালো, ঠিক আছে। ওকে, কয়টা কেস পড়লাম আমরা? আমরা টোটাল তোমাদেরকে কেস বলা হলো টোটাল 5টা কেস। প্রথম কেস, কঠিন লবণ গলায় নিলাম। কেস নাম্বার 2, লঘু দ্রবণ, যেখানে অ্যানায়নের কোন জিনিসটা প্রাধান্য পাবে? OH মাইনাস, পানির অ্যানায়নটা এখানে সবসময় প্রাধান্য পায়, তাকে বিট করা পসিবল না। 3 নাম্বার, গাঢ় দ্রবণ। গাঢ় দ্রবণে কে প্রাধান্য পায়? গাঢ় দ্রবণে প্রাধান্য পায় হচ্ছে অ্যানায়নের ঘনমাত্রা। অ্যানায়নের যে বিক্রিয়াগুলো আমি তোমাদের আগেই বলছি, যে তোমরা এখানে একেবারেই চিন্তা করো না কার্বনেট, সালফেট এগুলোর বিক্রিয়া আহামরি কিছু না। কার্বনেট, কার্বনেট থেকে 2টা ইলেকট্রন সরাইলাম, ওই যে সালফেটে দেখাইছিলাম না একটা কথা, সেম কাজ। অক্সিজেন গ্যাস তৈরি হবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। বললো ভাইয়া সমতা হইলো না, এই যে সমতা, আধা মল অক্সিজেন। অক্সিজেন তো আর পরমাণু আকারে থাকতে পারবে না, থাকলে অণু, আর অণু দিলে তাকে আধা দিয়ে দিলাম এখানে। সালফেট থেকে গেলে কি হবে? যদি সালফেট থেকে যায়, তোমাদের শেখানো হয়েছে, মানে তোমাদের এইচএসসি তে সিলেট বোর্ডে দেখা গেছে ম্যাগনেসিয়াম সালফেট আসছে ইতিপূর্বে, হ্যাঁ, তারপর ক্যালসিয়াম সালফেট আসছে, এই জন্য বিক্রিয়াগুলা পারা আমাদের দরকার, আর বিক্রিয়া সহজ। নাইট্রেট দেখি তো, নাইট্রেট থেকে ইলেকট্রন একটা গেলেই যথেষ্ট, একটা যাইতেছে জাস্ট নাইট্রেট থেকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর আধা অণু অক্সিজেন গ্যাস, ঠিক আছে। আমি জাস্ট 2টা স্থিতিশীল গ্যাসে পরিণত করে দিলাম। অ্যানায়ন বা যৌগমূলকটা কেন ছাড়তেছে ইলেকট্রন? তার তো নিজের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীলতা, আর কিছু না। ওকে, আচ্ছা, লাস্ট কেস 6। কেস 6, অ্যানোডাইজিং। কেস 5 এর নাম কি ছিল? ইলেকট্রোপ্লেটিং। কেস 6 কি? অ্যানোডাইজিং। অ্যানোডাইজিং মানে কি ভাইয়া? অ্যানোডাইজিং, ম্যাগনেসিয়াম ধাতু তোমার মেডিসিন প্রস্তুতির জন্য লাগবে, তুমি ওই ভিয়েতনাম থেকে অর্ডার দিছো, 2 মাস 3 মাস ধরে আসবে, ঠিক আছে, শিপে করে আসবে, জাহাজে করে আসবে, অনেক টনে টনে ম্যাগনেসিয়াম ধাতু। যদি কোনোভাবে, যে কন্টেইনারে সে রাখা আছে, সে যদি কোনোভাবে একটু লিক থাকে, তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু সহজে জলীয় বাষ্পের দ্বারা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয়ে নষ্ট হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। একটু আগে যেমন আমরা ক্যাথোডকে প্রলেপ দিছি, তেমনি অ্যানোডের মধ্যে কাউকে নিয়ে যদি আগে থেকেই তাকে অক্সাইড বানায় দেওয়া যায়, অক্সাইড হিসেবে তাকে যদি দেওয়া যায়, তাহলে কেমন হয়? এটা হচ্ছে আমাদের প্ল্যান। আচ্ছা, উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। এমন ধাতু যারা, যাকে তুমি ক্ষয় রোধ করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাইতেছো, 3 মাস পরেই তুমি এটা ব্যবহার করবা, তাহলে কি করা যেতে পারে? তুমি অ্যানোডে ম্যাগনেসিয়াম নিলা, ক্যাথোড যা ইচ্ছা তাই নিলা, সোডিয়াম ক্লোরাইডেরই জলীয় দ্রবণ নিতে পারো, লঘু নাও, সমস্যা নাই। তুমি একটা কাজ করতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইডে নিয়ে ফেলো, সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ, সবই ভালো হইলো। তাহলে কি লাভ হলো এখানে? আমি এখানে কি পাইলাম? আমি অ্যানোডে শুধু OH মাইনাস ছাড়া আর কিছু নাই, আসেই OH মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইডেও OH, পানিতেও OH, OH ছাড়া কিছুই নাই। OH মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে কি পরিণত করে? এক অণু অক্সিজেন গ্যাস আর আধা মোল অক্সিজেন গ্যাস আর হচ্ছে পানি। তাহলে এই OH মাইনাসটা এপাশে গিয়ে যে অক্সিজেন গ্যাসটা ম্যাগনেসিয়াম গায়ের উপর লাগতেছে, লাগতে লাগতে ম্যাগনেসিয়ামের গায়ের উপরে ম্যাগনেসিয়াম অক্সাইডের আবরণ পড়ে যাবে। তোমার লাভ কি? তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড আকারে এটা বাংলাদেশে সাপ্লাই দিয়ে দাও, যাতে নেওয়ার পরে আবার ম্যাগনেসিয়াম আলাদা করে নিব, সমস্যা কি? অর্থাৎ ওইখান থেকে একবার তড়িৎ বিশ্লেষণ করে ম্যাগনেসিয়ামকে আস্তরণ করে পাঠাবে, এখানে এসে আবার আস্তরণটা উঠায় ফেলবো আমরা। এটাকে বলে অ্যানোডাইজিং। অর্থাৎ একটা অধিক সক্রিয় ধাতু, যে কিনা
পানির সাথে আগেই নষ্ট হয়ে যেতে পারে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয়ে, আমি এর উপরে অ্যানায়নকে বলা হয়। আচ্ছা, এই সংজ্ঞাটা বলে দিই ভাই। কোন ধাতব বস্তুকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য ধাতব বস্তুটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। এটা হচ্ছে ক্ষয় থেকে রক্ষা করার জন্য। আর ক্ষয় একবার হয়েই গেছে, এরপরে প্রলেপ দেওয়া লাগবে, এটাকে বলে ইলেকট্রোপ্লেটিং। ক্ষয়টা হয়ে গেছে, এখন এটার উপরে চকচকে কিছু দিতে চাচ্ছ, এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এ যে ভিকটিম, যার উপর কাজ করা হবে, তাকে ক্যাথোডে রাখা হয়। অ্যানোডাইজিং এ যে ভিকটিম, যার উপর কাজ করা হবে, তাকে অ্যানোডে রাখা হয়। অ্যানোডাইজিং কাদের করা হয়? সক্রিয় ধাতু ম্যাগনেসিয়াম, সক্রিয় ধাতু ক্যালসিয়াম, যারা সক্রিয়, দ্রুতই বিক্রিয়া করে ফেলতে পারে, যেগুলোতে রিস্ক আছে সেগুলো। তড়িৎ প্রলেপন কাদের করা হয়? যাদের উপর মরিচা পড়ে যায়, আয়রন, ঠিক আছে, যেমন অবিশুদ্ধ একটা কপারের কয়েন, এদের করা হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং একটা বাণিজ্যিক একটা তোমার হচ্ছে প্রলেপন প্রক্রিয়া, যেটা হচ্ছে আমাদের ঘড়িতে ব্যবহার করা হয়, স্টেনলেস স্টিল এর মধ্যে চকচকে কিছু ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যানোডাইজিং দিয়ে তোমাদের কোনো অঙ্ক তোমাদের বইতে নাই, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখো যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতুকে অক্সিজেনের দ্বারা অক্সাইড আকারে সংরক্ষণ করে রাখা হয়। মানে ওর উপরে যদি অক্সিজেনের একটা প্রলেপ লবণের মতো পড়ে থাকে, আসার পরে তুমি এই প্রলেপ সরাই নিতে পারবে অনায়াসে, ঠিক আছে। কিন্তু যদি খোলা ম্যাগনেসিয়াম রাখো, অনেক রিস্ক রয়ে যায়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, বায়ুর কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে ম্যাগনেসিয়াম কার্বনেট হয়ে যেতে পারে, অনেক রিস্ক থাকে এবং অনেক কিছু মিশ্রিত হয়ে গেলে আলাদা করা কঠিন হয়ে পড়বে। এর থেকে ভালো একটা সিঙ্গেল পিস ম্যাটেরিয়াল হিসেবে এটাকে আলাদা করে নিয়ে আসা, ঠিক আছে। ওকে, এই ছিল আমাদের সামারি। টোটাল হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষের কনসেপ্ট। আজকে সব কনসেপ্ট শেষ। নেক্সট দিন একদম ধুমায়া বইয়ের সব টাইপের সব অঙ্ক করে ফেলবো, ঠিক আছে। ওকে, আজকের ক্লাস প্রথম ক্লাস হিসেবে একটু কমই নিলাম, জাস্ট 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে না, আমরা এভারেজ ইনশাল্লাহ 1.5 ঘন্টা করে থাকবে ক্লাসগুলো। ওকে, যাদের রেকর্ড চলতেছে কাইন্ডলি রেকর্ডটা বন্ধ করে দাও।